করোনায় প্রাণহানি ৩০০ ছাড়ালো, চলতি মাসেই দিনে ১০,০০০ নমুনা পরীক্ষা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। উপসর্গ নিয়ে ২ মাসে ৯২৯ জনের মৃত্যু, সোহরাওয়ার্দীর ৪৬ চিকিৎসক নার্সের করোনা জয়। ২,০০০-এর বেশি পুলিশ সদস্য করোনা আক্রান্ত, অনেকের চিকিৎসা চলছে রাজারবাগ হাসপাতালে। ফেরত পাঠানো হচ্ছে প্রবাসী শ্রমিকদের, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছেন বিশ্লেষকরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: করোনায় বাধার মুখে শিশুদের টিকা কার্যক্রম, নবজাতকদের নিয়ে দুশ্চিন্তা। আগের দিনের চেয়ে কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। ২৪ ঘন্টায় ৯৩০ জন নতুন রোগী শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ২০,৯৫৫। একদিনে মারা গেছে ১৬ জন, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩০০। নতুন করে সুস্থ হয়েছেন আরও ২৩৫ জন। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। কোভিড বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ ও পরীক্ষা দুটোই কমেছে। ৬,৭৮২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। কোভিড শনাক্ত ৯৩০ জন। এদিকে মারা গেছেন ১৬ জন। এর মধ্যে ঢাকা বিভাগেই ১২ জন। নতুন ২৩৫ জন সহ সুস্থ হওয়ায় এই সংখ্যা এখন ৪,১১৭ জন। যে ১৬ জন মৃত্যুবরণ করেছেন তার মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন এবং রংপুর বিভাগে ২ জন। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা সিটিতে ৭ জন, ঢাকা জেলার মধ্যে ২ জন এবং অন্যান্য জেলা গাজীপুর, মুন্সিগঞ্জ এবং নরসিংদীতে ১ জন করে। অন্যান্য সংক্রামক ব্যাধি যাদের আছে তাদের জন্য করোনা ঝুঁকি বেশি বলে সতর্ক করা হয় বুলেটিন থেকে। সেক্ষেত্রে অধিক গুরুত্ব দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। উচ্চ রক্তচাপ, ক্যান্সার, কিডনির সমস্যা, ফুসফুসের সমস্যা, ক্রনিক কিডনি ডিজিজ, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ যাদের আছে তারা অনেক বেশি ঝুঁকিতে থাকেন। কাজে তারা যেন জনসমাবেশ, জনসমাগম এগুলো এড়িয়ে চলেন এবং যথাসম্ভব বাড়িতেই থাকেন, যেগুলো করলে স্বাস্থ্য আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এরকম যেন খাদ্য গ্রহণ করি আমরা। ২৪ ঘন্টায় আইসোলেশনে ২৪৯ জন, ছাড় পেয়েছেন ৫১ জন। কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ২,৫১০ জনকে। ঢাকা মহানগরীতে ২,৯০০টি আইসোলেশন শয্যা আছে এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে ৬,০৩৪টি। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। করোনা ভাইরাস পরীক্ষায় ১৫ থেকে ২০টি নতুন ল্যাব স্থাপন করা হবে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সরকারি অর্থায়নে রাজধানীর ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসায় ২০০ বেডের আলাদা হাসপাতাল উদ্বোধন করেন মন্ত্রী। বলেন, চলতি মাসের মধ্যেই প্রতিদিন ১০,০০০ নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হচ্ছে। করোনা ভাইরাসের ওষুধ রেমডেসিভির আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে হাতে পাওয়া যাবে বলেও জানান মন্ত্রী। আমেরিকাতে যে ওষুধটি তৈরি হয়েছে রেমডেসিভির, সেই ওষুধটি বাংলাদেশে কয়েকটি কোম্পানি বানাচ্ছে এবং আমাদের হাতে চলে আসবে আগামী ২-৩ দিনের মধ্যেই। এবং আমরা ভ্যাকসিনের উপরেও আমরা কাজ শুরু করেছি এবং বিদেশে যেখানে ভ্যাকসিন তৈরি হচ্ছে তাদের সাথে আমরা যোগাযোগ স্থাপন করছি এবং তাদের সাথেও আমাদের কার্যক্রম চলবে। দেশে প্লাজমা থেরাপি চিকিৎসার ক্লিনিক্যাল টেস্টের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রথম দিনে প্লাজমা দেন কোভিড-১৯ থেকে সেরে ওঠা ২ চিকিৎসক দিলদার হোসেন ও রৌনক জামিল। ঢাকা মেডিকেলের ব্লাড ট্রান্সফিউশন বিভাগে করোনা জয়ীদের কাছ থেকে প্লাজমা সংগ্রহ করা হয়। এর আগে প্লাজমা দাতাদের অ্যান্টিবডি টেস্ট করা হয়। সংগ্রহের পর একই ভবনে করোনা আক্রান্ত রোগীদের দেহে এই প্লাজমা দেওয়া হয়। ক্লিনিক্যাল ট্রায়াল সফল হলে দেশে করোনা চিকিৎসায় নতুন দিগন্তের সূচনা হবে বলেই মনে করছেন প্লাজমা থেরাপি সাব কমিটির প্রধান অধ্যাপক এম এ খান। সে সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন জানান, অ্যান্টিবডি টেস্টের কিট ব্যয়বহুল হওয়ায় সরকারি খরচে চিকিৎসা দেওয়া হবে। একজনের প্লাজমায় ৩ জন করোনা আক্রান্তকে সারিয়ে তোলা যায় বলেও জানান চিকিৎসকরা।
করোনা পরীক্ষা হয়নি, শুধু উপসর্গ নিয়েই ৮ মার্চ থেকে ৯ মে পর্যন্ত সারা দেশে ৯২৯ জনের মৃত্যু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ CGS এর প্রতিবেদন বলছে, আক্রান্ত না হয়েও বিনা চিকিৎসায় মারা গেছেন ৩৩ জন। এই অবস্থায় করোনা পরীক্ষার পরিধি বাড়ানোর পরামর্শ দিয়েছেন CGS পরিচালক ডক্টর ইমতিয়াজ আহমেদ। পরীক্ষা বাড়লে মৃত্যু ঝুঁকি কমবে এবং অন্য রোগীরা সেবা বঞ্চিত হবেন না বলেই যুক্তি দেন তিনি। স্মৃতি মণ্ডলের আরও একটি রিপোর্ট। করোনায় আক্রান্তের সংখ্যা ২০,০০০ ছাড়িয়েছে। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ CGS এর প্রতিবেদন বলছে, ৮ মার্চ থেকে ৯ মে এই ২ মাস করোনা উপসর্গ নিয়ে ৯২৯ জনের মৃত্যু হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে বলা হয়, শুধু ঢাকা বিভাগেই ২১০ জন মারা যায়। এরপরেই চট্টগ্রামের অবস্থান ১৬৭ জন, খুলনা বিভাগে ১১০, রাজশাহী বিভাগে ৮৭, বরিশালে ৮৪, সিলেট বিভাগে ৬৬, রংপুরে ৬৫ এবং সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে ২৭ জন। CGS পরিচালক বলছেন, উপসর্গে মৃত্যুর ঘটনা এপ্রিলে বাড়লেও মে মাসে কমছে। যেহেতু প্রথম দিকে মার্চ এপ্রিলে অত টেস্টিং ছিল না, কিন্তু এখন তো টেস্টিং অনেক বেড়ে গেছে। যত বেশি টেস্টিং হবে অত এই কোভিড লাইক সিমটমসটা কমতে থাকবে। করোনা ভাইরাস নিয়ে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানোর ঘটনা ঘটেছে ৭৯টি এবং এর দায়ে ৮৪ জন গ্রেফতার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়া দুর্যোগের এ সময়টাতে ত্রাণ আত্মসাৎ, খাদ্যে ভেজাল, অনিয়ম ও নির্দেশনা লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৪১১ জনকে। জরিমানা করা হয়েছে ৮,১৩৬ জনকে। এখানে রিউমার থেকে শুরু করে পেনাল্টি শুরু করে প্রোটেস্ট শুরু করে বিভিন্ন বিষয় দেখা হচ্ছে, এমনকি স্টিগমা দেখা যাচ্ছে, এমনকি ভয়, প্যারানয়া, ওটাও আমরা ম্যাপিং করি। বিভিন্ন জেলায় ৫৬টি বিক্ষোভের ঘটনার মধ্যে ৬৪% ত্রাণের দাবিতে, বিতরণে অনিয়মের বিরুদ্ধে ১৫% এবং বেতন পরিশোধের দাবিতে ২১%। করোনা আক্রান্ত না হয়েও মারা গেছেন ৩৩ জন। তাই পরীক্ষার পরিধি বাড়ানোর পরামর্শ এসেছে। যত বেশি টেস্টিং এই জিনিসটা বাড়বে, যেখানে হাসপাতাল নিবে না সেই জিনিসটা থাকবে না, কারণ সে খুব তাড়াতাড়ি টেস্টিং নিয়ে সে বলতে পারবে যে হ্যাঁ, আমার আসলে অন্য অসুখ হয়েছে, আমি ভর্তি হতে চাচ্ছি, আমার কোভিড নেই। করোনা স্বাস্থ্যবিধি নিয়ে সবাইকে সচেতন করতে ছাত্র সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান ডক্টর ইমতিয়াজের। নিজেদের সিকিউরিটি মেনটেন করার পরে যদি তারা দায়িত্বটা নেয় প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, এই ৩টা বিষয়, হাত ধোয়া, মাস্ক পরা আর ফিজিক্যাল ডিস্টেন্স। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। করোনা জয় করে কাজে যোগ দিয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ৪৬ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। তাদের ফুল দিয়ে বরণ করে নেন হাসপাতাল পরিচালক উত্তম কুমার বড়ুয়া সহ সহকর্মীরা। কাজে যোগ দেয়া স্বাস্থ্যকর্মীরা জানান, আক্রান্ত হলেই আতঙ্কিত হওয়ার কিছু নেই। এদিকে করোনা জয়ী চিকিৎসকরা প্লাজমা দান করবেন বলেও জানান তারা। মফিউর রহমানের রিপোর্ট। করোনা ভাইরাস অচল করে দিয়েছে বিশ্ব। অদৃশ্য এই শত্রুর ভয়ে ভীত বিশ্ববাসী। করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯-এর বিরুদ্ধে সামনের সারিতে থেকে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। তাই আক্রান্ত হচ্ছেন তারাও। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ৪৬ ডাক্তার ও নার্স এরই মধ্যে করোনাকে জয় করেছেন, সুস্থ হয়ে ফিরে এসেছেন সেবাকর্মে। তাদের ফুল দিয়ে বরণ করে নেন হাসপাতাল পরিচালক সহ সহকর্মীরা। করোনা পজিটিভ হওয়ার পর থেকে নিয়ম মেনে চলায় দ্রুত সুস্থ হয়ে ওঠেন তারা। আমরা এখন সুস্থ হয়েছি, আমাদের 2টা স্যাম্পল নেগেটিভ হয়েছে। এখন আমরা আবার বীরদর্পে ইনশাল্লাহ আমরা আমাদের চিকিৎসা চালিয়ে যাব। ডাক্তার সংখ্যা কম, অনেকগুলো রোগীর কষ্ট হচ্ছে, তাদের চিকিৎসা হয়তো আপ টু দ্য মার্ক দেওয়া পসিবল হচ্ছে না। এই কারণে আমরা যত দ্রুত সম্ভব ফিরে আসলাম। শুধু নিয়ম মেনে ওষুধ সেবনই নয়, সাথে ব্যায়াম, গরম পানি পান করাও বেশ সহায়ক বলে মনে করেন তারা। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন করোনা জয়ীরা। কিছু পুষ্টিকর খাবার আছে, যেমন ভিটামিন সি জাতীয় খাবার, জিঙ্ক ট্যাবলেট আছে, ভিটামিন এ আছে, ভিটামিন ডি আছে, এইগুলো আমরা খাইছি। যোগ ব্যায়াম, তারপরে ডিপ ব্রিদিং এক্সারসাইজটা করেছি কন্টিনিউ। এইভাবে মোটামুটি আমি সুস্থ হয়ে গেছি। করোনা পজিটিভ হওয়ার পর চিকিৎসকদের অনেকেই আইসোলেশনে থেকেও অনলাইনে স্বাস্থ্য পরামর্শ দিয়েছেন। আমরা সোহরাওয়ার্দী হাসপাতালের গাইনি বিভাগ থেকে একটা ফেসবুক লাইভ প্রোগ্রাম করতাম। পজিটিভ আসার পরে আমার বাসার থেকেই চালিয়ে যেতে পেরেছি। করোনা জয়ীরা কাজে যোগ দেয় সেবা কার্যক্রম আরও গতি পাবে বলে জানান হাসপাতালের পরিচালক।
আজকে 46 জন ডাক্তার, নার্স এবং কর্মচারী আবার নতুন করে কাজে যোগ দিয়েছে। তারা সকলেই 2বার করে নেগেটিভ হয়েছে। করোনা জয়ী 2 জন চিকিৎসক ইতিমধ্যে ব্লাড প্লাজমা দিয়ে আসছে, যেগুলো সিভিয়ার কন্ডিশনের যে রোগী তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবে। আক্রান্ত হলেই আতঙ্কিত না হয়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ তার। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত 2100-এরও বেশি পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছে। তাদের অনেকেরই চিকিৎসা চলছে রাজারবাগ পুলিশ হাসপাতাল সহ বেশ কয়েকটি হাসপাতালে। তবে এরই মধ্যে 200-রও বেশি পুলিশ সদস্য করোনা যুদ্ধ জয় করে বাড়ি ফিরেছেন। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। করোনা সংক্রমণ শুরুর পর থেকে সামনের সারিতে থেকেই দায়িত্ব পালন করছেন পুলিশ বাহিনী। কয়েকজন সদস্য জীবনও উৎসর্গ করেছেন। আক্রান্ত হয়েছেন বাহিনীর 2000-এর বেশি সদস্য। এরই মধ্যে বহু পুলিশ সদস্য করোনা যুদ্ধে জয়ী হয়েছেন। হাসপাতালের চিকিৎসক নার্সদের সহযোগিতায় পুরোপুরি সুস্থ তারা। তবে শুরুর গল্পটা মন খারাপের। আক্রান্ত হওয়ার পর সবকিছু ফাঁকা আর ভীষণ অসহায় মনে হচ্ছিল বলে জানান করোনা যুদ্ধ জয় করা এই 2 পুলিশ সদস্য। হ্যাঁ, অবশ্যই ভালো লাগতেছে। একদম মৃত্যুর দ্বার প্রান্ত থেকে ফিরে আসাটা একদম অন্যরকম একটা অনুভূতি, মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না আর কি। করোনা পজিটিভ আসার পরে আমাকে আমার কর্তৃপক্ষ সিদ্ধেশ্বরী কলেজে নিয়ে যায়। ওখান থেকে আপনি এখানে ভর্তি হই। এখানে এতদিন ছিলাম, আল্লাহর রহমতে আমি এখন সুস্থ। রাজারবাগ পুলিশ হাসপাতালের চিকিৎসক নার্সদের প্রতিও কৃতজ্ঞতা জানান তারা। যতটুক পর্যাপ্ত চিকিৎসা আমাদের ডাক্তার, আমাদের নার্স বা অন্য যারা আছে হসপিটালের কর্তৃপক্ষ সকলেই আমাদের অনেক টেক কেয়ার করেছে। তবে হাসপাতালে ডাক্তার নার্সের সংকট আছে। হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানোর কারণে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। 250 বেডের হাসপাতালে যখন 800-র মতো লোককে চিকিৎসা দিতে হয়, একটু তো বেগ পেতে হয়। সেটা হচ্ছে জনবল, যেমন ডাক্তার, প্রয়োজনীয় সংখ্যক ডাক্তারটা আমাদের ডাক্তার দরকার, আর নার্স কিন্তু প্রয়োজনীয় সংখ্যক নার্স দরকার। পুলিশের এ কর্মকর্তা জানান আইসিইউ, ভেন্টিলেশন সহ বিশ্বমানের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা আছে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে। সিসিউ, আইসিইউ সহ উন্নত মানের যত সুবিধা দরকার আমাদের পরিচালক মহোদয়ের নির্দেশে সকল সুবিধা ইতিমধ্যে আমরা বাস্তবায়নের সচেষ্ট। সদস্যরা যাতে মনোবল না হারায় সেজন্য পুলিশের নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থাও আছে। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা সংকটে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করেই প্রবাসী শ্রমিকদের দেশে ফেরত পাঠাচ্ছে বিভিন্ন দেশ। এ অবস্থায় কূটনৈতিক তৎপরতা জোরদার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মেহেদী হাসানের রিপোর্ট। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সেই সমৃদ্ধ রিজার্ভ শক্ত ভিত দিয়েছে অর্থনীতিকে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির তথ্য বলছে 2019 সালে $18.35 বিলিয়ন দেশে পাঠিয়েছে বিশ্বের 168টি দেশে থাকা 1 কোটিরও বেশি প্রবাসী। কিন্তু করোনা সংকটে এখন সব হিসেবেই এলোমেলো। ব্যবসা বাণিজ্য স্থবির, বেকার হচ্ছেন অনেকেই। সংকটের এই সময়ে প্রবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। আসছে দিনগুলোতে অবস্থার আরও অবনতির আশঙ্কা জনশক্তি রপ্তানিকারকদের। মধ্যপ্রাচ্যে এখন যেহেতু তেলের দাম একেবারেই নিম্ন পর্যায়ে, তারা নিজেরা অর্থনৈতিকভাবে শক্ত হতে পারতেছে না এবং কোনো কাজও হচ্ছে না। এখন কাজ নাই, কাজে তারা কর্মী নতুন নির্ভর করছে আসা যারা আছে তাদের মধ্যে থেকে, বিশেষ করে যারা অবৈধ জেলে আছে তাদেরকে প্রথম পাঠাচ্ছে। তাছাড়া নতুন নিয়োগের ক্ষেত্রে সমস্যা প্রকট হবে। প্রবাসী শ্রমিকদের এভাবে দেশে ফেরত পাঠানোকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলছেন গবেষকরা। এটাকে হ্যান্ডেল করাবার সামগ্রিক চেষ্টা সরকার করছেন বাইল্যাটারাল নেগোসিয়েশনের পাশাপাশি এখন তারা মাল্টিল্যাটারাল নেগোসিয়েশনে গেছেন। একই সঙ্গে আমার মনে হয় যে কম্প্যাক্ট, গ্লোবাল কম্প্যাক্ট অন মাইগ্রেশন, জেনারেল সেক্রেটারি অফ জাতিসংঘ প্রত্যেকের কাছে এই বিষয়টা নিয়ে যাওয়া দরকার। এই অবস্থায় সমন্বিত উদ্যোগের কথা বলছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM. We're working very closely with the government to come up with a viable strategy to make sure that the return of these migrants is done gradually in a planned way and that immediate to short-term assistance is available and is provided. কত প্রবাসী বেকার হয়েছেন এবং তাদের মধ্যে কতজন ফেরত আসতে পারে তার সুনির্দিষ্ট হিসেব নেই সরকারি বেসরকারি কোনো পর্যায়েই। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।
করোনার অবরুদ্ধ সময়ে বাধার মুখে শিশুদের টিকা কার্যক্রম। অনেক শিশুর টিকা পাওয়ার নির্ধারিত সময়ও পেরিয়ে যাওয়ায় উদ্বিগ্ন মা বাবা। নবজাতকদের নিয়েই সবচেয়ে বেশি দুশ্চিন্তা। বিশেষজ্ঞরা জানান, সময় মতো টিকা দিতে না পারলে শিশুদের শারীরিক ও মানসিকভাবে অক্ষম হয়ে গড়ে ওঠার শঙ্কা আছে। সংক্রামক অনেক রোগ থেকে রক্ষা পাওয়াও কঠিন হবে। শাকের আরজুর রিপোর্ট। 5 মাস বয়সী ছোট্ট ফাওয়াজ বাবা মার কুলে সারাদিন হাসি খেলায় মাতোয়ারা। করোনার কারণে ফাওয়াজকে নির্ধারিত সময় টিকা দিতে পারেননি তার অভিভাবকরা। কোভিড-19 জন্য দ্বিতীয় টিকাটা দিতে প্রায় 1.5 মাসের মতো দেরি হয়েছে। সামনের সপ্তাহে আরেকটা টিকা আছে, জানি না যে এটা ঠিক সময়ে দিতে পারবো কিনা। ফাওয়াজের বাবা মার মতোই দুশ্চিন্তায় আইনজীবী ইশরাত হাসান। বাচ্চার বয়স 16 মাস। প্রায় 2 মাস আগে তার শিশুকে হাম ও রুবেলার দ্বিতীয় ডোজ দেওয়ার কথা ছিল। বাধা হিসেবে এসেছে করোনা। ইশরাত হাসানের সন্তানের মতো এখন লাখ লাখ শিশু স্বাস্থ্য ঝুঁকিতে। করোনা প্রতিরোধে এখন ঘরবন্দি বেশিরভাগ মানুষ। এ পরিস্থিতিতে বাসায় গিয়ে শিশুদের টিকা দেওয়ার ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। মোর দেন 34 লাখ শিশু এখনও টিকা ঠিক সময় ইতিমধ্যে পার হয়ে গেছে। এখন যেন আরও আমরা সামনে বাচ্চারা ইনফেক্টেড না হয় বা করোনাতেও ইনফেক্টেড না হয়, এই ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে অনুরোধ জানিয়েছে। শিশু বিশেষজ্ঞরা জানান, শিশুদের মধ্যে রোগ প্রতিরোধের প্রাথমিক ক্ষমতা গড়ে ওঠে টিকার মাধ্যমে। তাই সময় মতো টিকা না দিলে ভবিষ্যতে শিশুদের শারীরিক ও মানসিকভাবে অক্ষম করে তুলতে পারে। আমাদের যে এলাকাগুলো অবরুদ্ধ আছে, লকডাউনে আছে, শুধু সেই এলাকাগুলোতে কিন্তু টিকা কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ আছে। সব জায়গায় কিন্তু বন্ধ নেই, অন্য জায়গাতেও টিকা কার্যক্রম চালু আছে। যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু শিশুর ভবিষ্যৎ স্বাস্থ্য একটি হুমকির মুখে পড়বে। একটি ভিন্ন রকম পথ এবং সুযোগ বের করে শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচি অব্যাহত রাখা উচিত। পার্বত্য অঞ্চলে অনেক শিশু হামরুবেলায় আক্রান্ত হয়েছে। গত মাসে ইউনিসেফ সতর্ক করে বলেছে, নিয়মিত টিকাদান সেবা বিঘ্নিত হওয়ায় লাখ লাখ শিশুর স্বাস্থ্যের উপর এর বিরূপ প্রভাব পড়তে পারে। এ নিয়ে সতর্কবার্তাও দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। সীমাবদ্ধতার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবেলায় বাংলাদেশ সফল হবে বলে আশাবাদী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ত্রাণ সহায়তা কর্মসূচির তালিকা প্রণয়নে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছেন তিনি। দল মত নির্বিশেষে সবার কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবীণ নেতা তোফায়েল আহমেদ। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মহানগর দক্ষিণে ত্রাণ কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাহায্যের ব্যবস্থা করবেন। ত্রাণ সহায়তার তালিকা নিয়ে অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এই সহায়তা কর্মসূচির তালিকা প্রণয়ন তথা প্রণোদনা কার্যক্রমের কোনরূপ অনিয়ম সরকার বরদাস্ত করবে না। ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতা সরকারের অগ্রাধিকার, অঙ্গীকার। এই যেই অনিয়ম করবে দলীয় পরিচয়ের কেউ হলেও ছাড় দেওয়া হবে না। কোভিড চিকিৎসা দিতে বেসরকারি হাসপাতালের অনীহার সমালোচনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। সেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমরা দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে যখন কোনো হাসপাতালকে করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য হায়ার করার কথা বলা হয়, তখন অস্বাভাবিক টাকা দাবি করা হয়। 200 বেডের একটি হাসপাতাল মাসে 17 কোটি টাকা দাবি করেছে এবং একই সাথে ডাক্তার নার্সদের থাকা খাওয়ার সেই টাকাও দাবি করেছে, যেটি অস্বাভাবিক। এদিকে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, দরিদ্রদের হাতে যাতে ত্রাণ সহায়তা পৌঁছে সেদিকে খেয়াল রাখতে হবে। গরিব তার কোনো দল নাই। আমি নিজেও সিদ্ধান্ত দিয়েছি, দল মত নির্বিশেষে যাতে মানুষ ত্রাণ পায় সেই চেষ্টা আপনারা করবেন। ভিডিও কনফারেন্সে ভোলায় ত্রাণ কার্যক্রম ও করোনা পরীক্ষার বুথ উদ্বোধন করেন তিনি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সংক্রমণ রোধে ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশনা অমান্য করার হিড়িক পড়েছে। বলার কেউ নেই, তাই কারণে অকারণে যে যার মতো বাইরে বের হচ্ছেন। গণপরিবহন বন্ধ থাকায় ব্যক্তিগত গাড়ি ছাড়াও গাড়ি ভাড়া করে ঈদ করতে বাড়িতে ছুটছে সাধারণ মানুষ। মার্কেট দোকানেও বেড়েছে জনসমাগম। ভিড় বাড়লে সামাজিক দূরত্ব নিশ্চিতে জনগণকে সচেতন করার কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। রাসেল খানের রিপোর্ট।
এই চিত্র সাধারণ সময়ের মতোই। করোনা সংক্রমণ রোধে ছুটি বাড়লেও মানুষের বাইরে বের হওয়ার প্রবণতা বেড়েছে। কিছুদিন আগেও রাজধানীর প্রবেশ ও বের হওয়ার পথে কড়াকড়ি থাকলেও এখন একেবারেই শিথিল। আবদুল্লাপুরে পুলিশ নেই, তাই ঈদের আগেই বাধাহীনভাবেই ব্যক্তিগত যানবাহন নিয়ে অথবা গাড়ি ভাড়া করে ঢাকা ছাড়ছেন অনেকে। অনেক স্থানে পুলিশ চেকপোস্ট থাকলেও পুলিশ নেই। এদিকে প্রতিদিনের মতো সামাজিক দূরত্ব নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। সংক্রমণ রোধে মানুষকে আরও বেশি সচেতন হওয়ার নির্দেশনা দিচ্ছেন সেনা সদস্যরা। যেহেতু কিছু কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল, মার্কেটগুলো খোলা, বাজারগুলো খোলা, তো সংক্রমণের হার কিছুটা বাড়াটা অস্বাভাবিক না, কিছুটা বাড়বে। সেই ক্ষেত্রে আমরা এটাকে যতটা নিয়ন্ত্রণে রাখতে পারি সেই বিষয়টা নিশ্চিত করার জন্যই আমরা এখানে রাস্তায় আছি। এদিকে ঈদকে কেন্দ্র করে শর্ত সাপেক্ষে রাজধানীর কিছু মার্কেট ও দোকান খুললেও আগের চেয়ে কিছুটা ভিড় বেড়েছে। তবে ক্রেতা বেশি না থাকায় চিন্তিত ব্যবসায়ীরা। আমরা তো সামাজিক দূরত্ব বজায় রাখি, অনেকজন আসলে ভিতরে ঢুকে যায়। এখন অনেক সময় অনেকজনকে বলি, তারপরও শুনে না। স্বাস্থ্যবিধি মানার শর্ত থাকলেও অনেকেই ভাঙছেন সেই শর্ত। শঙ্কা থাকলেও ঝুঁকি নিয়ে আসতে হচ্ছে বলে জানান ক্রেতারা। বাচ্চা তো ওদের বায়না আছেই, ওদের বায়না তো রাখতে হয় আমাদের, ওরা তো এটা বুঝে না। ঈদের 2-1 দিন আগে বেচা বিক্রি কিছুটা বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। করোনার কারণে কর্মহীন হয়ে পড়া মানুষ ও অসচ্ছল পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা দিচ্ছে বিভিন্ন সংগঠন। জনপ্রতিনিধিরাও এগিয়ে এসেছেন। সচ্ছলরা এগিয়ে আসলে দুর্ভোগ কমে আসবে বলেও জানান তারা। মাহমুদ হাসানের রিপোর্ট। করোনা সতর্কতায় সরকারি ছুটিতে থেমে গেছে সাধারণ মানুষের আয়ের চাকা। কর্মহীন শ্রমজীবী ও অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছে জনপ্রতিনিধিরা, দিচ্ছেন ত্রাণ সামগ্রী। মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় কর্মহীন শ্রমজীবী প্রায় 500 পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেন ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ। চাল ডাল এগুলো যে বাঁচিয়ে রাখা যাবে, যাতে গরিব মানুষের খাবারের কোনো সংকট পড়বে না। তার এই উদ্যোগে সহায়তা করেছেন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী। যারা ব্যবসায়ী বলেন, রাজনীতিবিদ বলেন, তারা যদি এই বিপদের দিনে জনগণের পাশে একসাথে আগায় আসে, আমরা এই করোনার সাথে যুদ্ধ করে টিকতে পারবো। কালাচাঁদপুর মাঠে ত্রাণ বিতরণের জন্য ঢাকা মহানগর উত্তরের 65টি ওয়ার্ডের নেতাকর্মীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে কেন্দ্রীয় যুবলীগ। বনানী বিদ্যানিকেতন মাঠে 1700 পরিবারের হাতে খাদ্য সহায়তা দিয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এতে অর্থায়ন করেন উত্তর আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক ওয়াকিল উদ্দিন। ঈদ সামগ্রীও আছে এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসও এই ব্যাগের মধ্যে আছে। নিম্ন আয়ের প্রান্তিক মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বুড়ো বাংলাদেশ নামের একটি সংগঠন। উত্তরখানে প্রায় 250টি পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেয় তারা। ঢাকার চাকা এবং গ্রিন ঢাকা বাস সার্ভিসের প্রায় শতাধিক শ্রমিকের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে যাত্রী নামের একটি সংগঠন। যুবলীগের সাবেক নেতা কামরুল হাসান লিংকন ধানমন্ডি এলাকায় প্রতিদিন 500 ভাসমান মানুষের হাতে ইফতার তুলে দিচ্ছেন। এতে সহায়তা করেন স্থানীয় সংসদ সদস্য মহিউদ্দিন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় খাদের কিনারে এভিয়েশন খাত। আন্তর্জাতিক সংগঠন আইকা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে দ্রুততম সময়ে বিমান চালাতে চায় দেশের বিমান সংস্থাগুলো। ক্ষতি পোষাতে টিকিটের দাম বাড়াতে হবে বলে জানিয়েছে বিভিন্ন বিমান কর্তৃপক্ষ। জসিম জুয়েলের রিপোর্ট। করোনার প্রভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ বেসরকারি বিমান সংস্থাগুলো কঠিন সময় পার করছে। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহন বন্ধ থাকায় ব্যাপক লোকসানে সবগুলো বিমান সংস্থা। সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব মেনে সীমিত পরিসরে বিমান চলাচল শুরু হলে আগের মতো শতভাগ যাত্রী নেওয়া সম্ভব হবে না। যাত্রী ও ক্রুদের মানতে হবে নানা বিধিনিষেধ। এসব মেনে ফ্লাইট পরিচালনায় আগ্রহী দেশের বিমান সংস্থাগুলো। সামাজিক দূরত্ব যদি বজায় রাখতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই কমপক্ষে 50% সিটকে আমাদের ফাঁকা রাখতে হবে, যার পরিপ্রেক্ষিতে হয়তো সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হবে এবং বিবেচকের নির্দেশনার মতে আমরা সেই ধরনের যে পরিবেশ আমরা অলরেডি পালন করতে পারি, সেই অবস্থা অলরেডি প্রস্তুতি নিয়ে রাখছি।
তবে আইকা ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়ম মেনে চলতে হলে টিকিট বিক্রির হার অর্ধেকে নেমে আসবে। সেক্ষেত্রে টিকিটের দাম বাড়ানো ছাড়া কোনো উপায় থাকবে না বলে জানান সংশ্লিষ্টরা। এয়ারক্রাফটের সমস্ত সিট অকুপাই করা যাবে না, 70% সিট অকুপাই করা যাবে না, এটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য। এয়ারলাইনগুলো একটু ক্ষতির সম্মুখীন হবে বা তাদের লাভের সংখ্যাটা লাভের পরিমাণটা একটু কমে যাবে। সেক্ষেত্রে আমার মনে হয় যে একটু টিকিটের দামের পরিমাণটা একটু বেড়ে যেতে পারে। সার্বিক যে বিবেচনা, সেই বিবেচনায় অবশ্যই আমাদের যে বর্তমান যে ডেস্টিনেশনগুলোতে ফেয়ার ক্যালকুলেট করা আছে, আগামী দিনগুলোতে সেই ফেয়ার বেড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এক্ষেত্রে বিমানে যারা নিয়মিত চলাচল করেন তাদের সহযোগিতাও চান তারা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচিত হবার 3.5 মাস পর দায়িত্ব গ্রহণ করলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। করোনা পরিস্থিতির কারণে নগর ভবনে সীমিত পরিসরে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ ইমদাদুল হকের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন মেয়র তাপস। এ সময় মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ নেতা এবং কর্পোরেশনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনা পরিস্থিতিতে কৃষি পণ্যের বিপণন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে বর্তমান পরিস্থিতিতে আম, লিচু সহ মৌসুমি ফল এবং কৃষি পণ্য বাজারজাতকরণ বিষয়ে অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, জনগণের আয় কমে গেছে, বড় বড় শহরের বাজারে ক্রেতাও কমেছে, আড়তদাররা কৃষি পণ্য কিনতে আগ্রহ হারাচ্ছে। এছাড়া কৃষি পণ্য পরিবহন শেষে ট্রাক খালি ফেরায় পরিবহন ব্যয়ও বেড়েছে। মন্ত্রী বলেন, এসব কারণে খেতেই নষ্ট হচ্ছে বেশিরভাগ উৎপাদিত ফল ও সবজি। সারা পৃথিবী যদি খাদ্য সংকট হয়, সেই ক্ষেত্রে আমরা যেন বিদেশেও সহযোগিতা করতে পারি। 16 কোটি মানুষের প্রয়োজনীয় খাদ্য উৎপাদন করার জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। কেমিক্যাল দিয়ে অপরিপক্ক আম পাকানো রোধে এবছরও সংগ্রহের সময় নির্ধারণ করে দিয়েছে রাজশাহী জেলা প্রশাসন। প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাগানীরা। তবে করোনার কারণে বাজারজাতকরণ নিয়ে বিপাকে পড়েছেন তারা। তাই লকডাউনের মধ্যেই আম বেচাকেনা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন বাগান মালিকরা। হাসান আল মুবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। আম সংগ্রহের সময়সূচি অনুযায়ী 15 মে থেকে গুটি জাতের আম, 20 মে গোপালভোগ ও 25 মে লক্ষণভোগ, 28 মে হিমসাগর, 6 জুন থেকে ল্যাংড়া, 15 জুন থেকে ফজলি ও আম্রপালি সংগ্রহ করা যাবে। আশিনা ও বাড়ি 4 আম পাড়া যাবে 10 জুলাই থেকে। করোনা মহামারীর প্রভাবে আমের বাজার নিয়ে শঙ্কায় আম চাষিরা। যেহেতু গাড়ি বন্ধ, আড়ত বন্ধ, তারপরে আমাদের বাড়ির বাইরে বাড়ানো যাচ্ছে না, যার জন্য আমাদের আমটা নিয়ে আমরা খুব সমস্যায় আছি। ঋণ নিয়ে যে আমরা বাগান কিনেছি, তারপরে সার বিষ দিয়েছি, এতে অর্থনৈতিক অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ব। আম বাজারজাতকরণের বিষয়ে জেলা প্রশাসকের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। আমরা কিছুটা পরিবহন সাপোর্ট পাবো, যেটা পরিবহন বা বিতরণের জন্য সহায়ক হবে আর কি। ব্যবসায়ী ও ভোক্তাদের শঙ্কিত না হয়ে আমের পচন রোধ ও জীবাণুমুক্ত রাখতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত হট ওয়াটার ট্রিটমেন্ট প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিচ্ছেন ফল গবেষকরা। হট ওয়াটার ট্রিটমেন্ট মানে 55 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে 5 মিনিট যদি আম রাখা যায়, তাহলে এই আমের যে পচন সংগ্রহ উত্তর এটি রোধ হয় সম্পূর্ণ। এবছর রাজশাহীতে 17,686 হেক্টর জমির বাগান থেকে 2,10,947 মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আফসানা নীলা, 21 টেলিভিশন। এ পর্যায়ে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ভারতে লকডাউনের কারণে আটকে পড়া আমদানি করা পেঁয়াজ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেল বন্দরে পৌঁছেছে। ভারতের পশ্চিমবঙ্গের মালদা স্টেশন থেকে বুকিং করা পেঁয়াজ সিঙ্গাবাদ স্টেশন হয়ে বাংলাদেশে পৌঁছে। রহনপুর স্টেশন মাস্টার জানান, মহদীপুর স্থলবন্দরে আটকে পড়া কৃষি পণ্যের মধ্যে 1600 টন পেঁয়াজবাহী ট্রেনটি ভারতের মালদা স্টেশন থেকে বিকেলে সিঙ্গাবাদ রহনপুর রুট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পেঁয়াজগুলো আমনুরা স্টেশনে খালাস হয়ে সড়ক পথে দেশের বিভিন্ন স্থানে যাবে বলে জানায় আমদানিকারক প্রতিষ্ঠান।
জানাবো খেলার খবর। আমাদের সাথে যা করেন সেটা ঠিক না, রোহিত শর্মাকে বললেন তামিম, আর সান্ত্বনা দিতে জবাবে তামিমকে বলেন সবাই জেতার জন্যই খেলে। বাংলাদেশকে পেলেই কেন যেন অস্বাভাবিক চড়াও হয়ে ওঠে ভারতের ওপেনার রোহিত শর্মার ব্যাট, হোক সেটা ওয়ানডে কিংবা টি20। ফেসবুক লাইভ আড্ডায় তামিম খুলে বসলেন পুরনো বেদনার খাতাটাও। 2015 বিশ্বকাপে টাইগারদের বিপক্ষে সেঞ্চুরি, 2019 বিশ্বকাপেও সেঞ্চুরি করেছেন, আর এখানে মজা করে কৃতিত্ব চাইলেন তামিম। সেই ম্যাচে রোহিত শর্মার ক্যাচ ফেলেছিলেন তামিম। এছাড়া এরপর তামিমকে নিয়ে ট্রলও করা হয়েছিল। তবে হতাশায় তামিম বলেন, মাঝে মাঝে দর্শক বোঝে না, এমন ঘটনাও ঘটে। আর এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। করোনায় প্রাণহানি 300 ছাড়ালো, চলতি মাসেই দিনে 10,000 নমুনা পরীক্ষা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। উপসর্গ নিয়ে 2 মাসে 929 জনের মৃত্যু, সরোয়ার দিচ্ছে 40 চিকিৎসক নার্সের করোনা জয়। 2000-এর বেশি পুলিশ সদস্য করোনা আক্রান্ত, অনেকের চিকিৎসা চলছে রাজারবাগ হাসপাতালে। এবং ফেরত পাঠানো হচ্ছে প্রবাসী শ্রমিকদের, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছেন বিশ্লেষকরা। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।